আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্র্যাকটিস অফ মেডিসিনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকের দিনে, আজকে 25/5/2024, আজকের দিনে আমাদের প্র্যাকটিস অফ মেডিসিনের 13তম ক্লাস, এবং এই 13তম ক্লাসে আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। ক্লাসের টপিকস হলো আজকে ইপিলেপসি অ্যান্ড ফেসিয়াল পালসি। ইপিলেপসি একটি টপিকস, একটা হচ্ছে ফেসিয়াল পালসি। তো এই বিষয়গুলো নিয়ে পুরা ক্লাস জুড়ে আপনাদের সাথে থাকবো আমি, ডক্টর গাজী সাব্বির আহমদ। এপিলেপসি এবং ফেসিয়াল পালসি নিয়ে পুরো ক্লাস আপনাদের সঙ্গে আমার আজকে ডিসকাস হবে। এবং আমি আগেই বলেছি যে এই যে, আসুন আজকে আলোচনার মূল অংশে। এপিলেপসি, আমি আগেই বলেছি, এই যে টপিকস গুলো নিয়ে আলোচনা করছি আমরা, এগুলো কিন্তু নার্ভাস সিস্টেমের রোগ, ডিজিজ অফ নার্ভাস সিস্টেম। তো এখন এপিলেপসি এটিও হচ্ছে নার্ভাস সিস্টেমের একটি রোগ, এবং ফেসিয়াল পালসি এটিও নার্ভাস সিস্টেমের একটি ডিজিজ। তো আজকে আলোচনা করবো এখন যে এপিলেপসি নিয়ে। সম্মানিত উপস্থিতি, স্টুডেন্টস, অডিয়েন্স যারা আছেন, আজকে এপিলেপসির বিষয় জানবো যে মূলত এপিলেপসিটা কি জিনিস, এর ডেফিনেশনটা কি, হোয়াট ইজ এপিলেপসি বা ডেফিনেশন অফ এপিলেপসি। এপিলেপসির যে জিনিসটা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এটা আমি একটি নার্ভাস সিস্টেমের একটি ডিজিজ। এই এপিলেপসিটা এমন ডিজিজ, এটা হলে হঠাৎ করে রোগীর মধ্যে তার চেতনা শক্তি লোপ পায়, এবং চেতনা শক্তি লোপ পাওয়ার কারণে রোগী তাৎক্ষণিকভাবে যে কোনো জায়গায় পড়ে যেতে পারে। হাত পা এবং শরীরের যে মাসলস গুলো আছে এগুলো সংকোচন হতে পারে, এবং সংকোচনের কারণে আক্ষেপ এবং খিঁচুনি হয়। এবং এই টোটাল এই যে প্রক্রিয়াটা, এটা যার মধ্যে দেখা যাবে সে এপিলেপসি আক্রান্ত বা মৃগী আক্রান্ত রোগী। এপিলেপসির বাংলা ওয়ার্ড মিনিংটা হচ্ছে মৃগী রোগ, এবং এটা হচ্ছে খিঁচুনি হবে, মাসলস গুলো সংকোচন হবে, রোগী হঠাৎ করে চেতনা শক্তি লোপ পাবে। এবং এটি একটি নার্ভাস সিস্টেমের রোগ। আমাদের সমাজে এপিলেপসি অ্যাভেলেবল দেখা যায়, কম বেশি ম্যাক্সিমাম জায়গায় রয়েছে। তো এপিলেপসির বাংলা মূলত মৃগী রোগ, এবং এটি হচ্ছে একটি স্নায়ুমণ্ডলের একটি রোগ, নার্ভাস সিস্টেমের একটি ডিজিজ। তো এই লক্ষণগুলো থাকলে আমরা বলবো এই ব্যক্তিটি এপিলেপসি আক্রান্ত, এপিলেপসি এফেক্টেড পেশেন্ট। এখন আমরা জানবো যে এই এপিলেপসি কয় রকমের হতে পারে। এপিলেপসি মেইনলি 4 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে পেডিটমাল এপিলেপসি, গ্র্যান্ডমাল এপিলেপসি, জ্যাকসোনিয়ান এপিলেপসি এবং জেনারেল এপিলেপসি। এগুলো হচ্ছে তাদের ক্লাসিফিকেশন। তো পেডিটমাল বলতে বোঝায় যেগুলো কম, মানে অ্যাকিউট লেভেলের যে এপিলেপসি, এটাকে বোঝায়। গ্র্যান্ডমাল বলতে বোঝায় ক্রনিক এপিলেপসিকে বোঝায়। এবং জ্যাকসোনিয়ান যে এপিলেপসি, এই জ্যাকসোনিয়ান এপিলেপসি এটি ব্রেনের কর্টিক্যাল যে এরিয়াটা আছে, কর্টিক্যাল এরিয়াতে নির্দিষ্ট অংশের একটা ডিজিজ হচ্ছে জ্যাকসোনিয়ান এপিলেপসি। আর যেটা জেনারেল এপিলেপসি, যেটা জেনারেল ভাবে সবসময় আমরা দেখি, লক্ষ্য করি, সেটা হচ্ছে রোগী সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। এটিকে বলছে জেনারেল এপিলেপসি। আমরা সচরাচর জেনারেল এপিলেপসি বেশি সাক্ষাৎ পেয়ে থাকি। তো এপিলেপসির সম্পর্কে আমরা স্টাডি করতেছিলাম যে এপিলেপসি কি জিনিস আর এপিলেপসি কয় রকমের হতে পারে। এখন আমরা জানবো যে এপিলেপসির কারণগুলো কি, এটিওলজি কি, এর কারণ কি, এপিলেপসির এটিওলজি কি বা এর কারণ কি। তো অনেকগুলো কারণের জন্য এপিলেপসি দেখা দিতে পারে, অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে যদি আমি বলি যে মস্তিষ্কে রক্তহীনতা, মস্তিষ্কে রক্ত কম থাকবে বা রক্ত স্বল্পতা মস্তিষ্কে, মস্তিষ্কের মধ্যে যদি কোনো টিউমার থাকে, ছোট ধরনের টিউমার হোক বড় ধরনের টিউমার হোক, এগুলো হইলে হতে পারে এই এপিলেপসি হতে পারে।
মস্তিষ্কের বিভিন্ন শিরা উপশিরা গুলো সেখানে যদি রাপচার্ড হয়ে রক্তস্রাব হয়, থ্রম্বোসিস হয় মস্তিষ্কে ইত্যাদি, এই ধরনের কারণে কিন্তু ইপিলেপসি হতে পারে। অথবা মানসিক চাপের কারণে হতে পারে, মহিলাদের মিস্ট্রুয়াল যে গোলযোগ থাকার কারণে হতে পারে, মাস্টারবেশনের কারণে হতে পারে, অনেক সময় হস্তমৈথুন করে, হস্তমৈথুনের কারণে কিন্তু এপিলেপসি হতে পারে। মানে এগুলো কারণ, অন্যতম কারণ। যখন বালকদের দাঁত ওঠে ওই সময় কিন্তু এপিলেপসি হতে পারে, হওয়ার উপযুক্ত একটা ক্ষেত্র। কৃমি হলে এপিলেপসি হয়, ভয় পেলে হয়, অনেক সময় শোকে, কেউ মারা গেছে, শোক নার্ভাস সিস্টেমে এমন ভাবে আক্রান্ত করে ফেলেছে যে এই শোকের কারণে তার মধ্যে এপিলেপসি ক্রিয়েট হয়েছে, এপিলেপসি বিল্ড আপ হয়েছে। তাহলে আমরা জানলাম যে এপিলেপসির কারণগুলো কি কি। এছাড়া আরো অনেকগুলো কারণ আছে। যদি তার বংশগত কারণ থাকে, যেমন ইনহেরিটেড, বংশগত কারণে এপিলেপসি হতে পারে। পিতামাতার দেহে এই রোগ থাকলে সন্তানের মধ্যে দেখা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা জানলাম এপিলেপসি ইনহেরিটেড হতে পারে, পিতামাতা থাকলে সন্তানের শরীরে থাকবে বা আসতে পারে। ইনহেরিটেড, বংশগত ভাবে এগুলো হতে পারে, বংশগত ভাবে হতে পারে, ইনহেরিটেড। তাহলে জানলাম যে এগুলোর এটিওলজি কি। এরপরে আরো যে কারণগুলো আছে, যে যদি পিতামাতার দেহে এই সমস্যা থাকে তাহলে সন্তানের মধ্যেও এই সমস্যাটি বা এই ইপিলেপসি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। মানে হার্টের যদি দুর্বলতা থাকে, উইকনেস অফ হার্ট বা হার্টের দুর্বলতা। সম্মানিত অডিয়েন্স, এই হার্টের যে দুর্বলতা হইলে বা উইকনেস অফ হার্ট হইলে এবং প্রবল মানসিক যে আবেগ, এই প্রবল মানসিক আবেগ থাকলে, হার্টের দুর্বলতা থাকলে কিন্তু এপিলেপসি বিল্ড আপ করতে পারে। ব্রেনের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেখানে হঠাৎ যদি সেখানে অবসাদ হয় বা হঠাৎ যদি সেখানে অবসাদের সৃষ্টি হয়, প্রবল অবসাদের সৃষ্টি হয়, মানে সেখানে যদি তার আবেগ ঠিক না থাকে, সেই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে ক্রিয়া যদি ঠিক না থাকে, অবসাদের সৃষ্টি হয়, তখন নিয়মিত কাজে ব্যাঘাত সৃষ্টি হয় এবং এই কারণেও কিন্তু এপিলেপসি হতে পারে। চিন্তা, গভীর চিন্তা থেকে আসতে পারে, শোক বেশি পেলে হতে পারে, দুঃখ বেশি পেলে হতে পারে, রাগ বেশি হলে এগুলো হতে পারে। এছাড়াও বায়ু, মানে শরীরের মধ্যে যে অনেক সময় যে আবহাওয়া জনিত কারণে এবং মানুষের ধাতুগত কারণে বায়ু, কফ, পিত্ত, হৃদযন্ত্রের যে শিরা উপশিরা ধমনীগুলো আছে সেগুলোর বাধা সৃষ্টি করে অনেক সময়, এবং এগুলো বাধা প্রাপ্ত হয়ে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। এবং এই টোটাল কারণে কিন্তু ইপিলেপসি হতে পারে, ইপিলেপসি হতে পারে। আমরা অনেকগুলো কারণ পড়লাম। এছাড়া আরো যে গুলো কারণ লক্ষণীয় সেগুলো হলো, যেমন সংক্রামক যে রোগগুলো আছে, উপদংশ, সংক্রামক রোগ, কৃমি রোগ, এগুলো হয়তো কিন্তু এই ইপিলেপসি ক্রিয়েট করতে পারে। এখন সংক্রামক রোগ অনেক রকমের হয়ে থাকে। সংক্রামক রোগের ব্যাখ্যা অন্য এক সময় দিব। সংক্রামক রোগের অনেক ব্যাখ্যা হতে পারে, অনেক রকমের সংক্রামক রোগ হতে পারে। এই সংক্রামক রোগগুলো যদি হয় তাহলে কিন্তু ইপিলেপসি বা মৃগী রোগ ক্রিয়েট করতে পারে, বিল্ড আপ হতে পারে। উপদংশ হলে এগুলো হতে পারে, কৃমি রোগ হইলেও এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে অনেকগুলো কারণ পড়লাম ইপিলেপসি বা মৃগী রোগ হওয়ার, এটিওলজি বা কারণ জানলাম। আরো দুইটা কারণ জানবো বা একটা কারণ জানবো, সেটি হচ্ছে যদি কারোর চর্মপীড়া বা স্কিনে ইরাপশন থাকে,
স্কিনে যে কোনো ধরনের ইরাপশন, সেটা হতে পারে হারপেটিক, হতে পারে এক্সিমা, হতে পারে উন্ড, হতে পারে আদার্স প্রবলেম। স্কিনে এনি কাইন্ডস অফ ইরাপশন বা কোনো উদ্ভিদ যদি বসে যায়, বা আমরা যদি মলম লাগিয়ে দিই, বা আমরা যদি ওয়েনমেন্ট লাগিয়ে অ্যালোপ্যাথিক সিস্টেমে অ্যালোপ্যাথি থেকে ট্রিটমেন্ট হয়ে আসে বা সাপ্রেসড হয়, তাহলে স্কিন ইরাপশন সাপ্রেসড হইলে কয়েক বছর পরে বা কিছু সময় পরে ওই রোগীর মধ্যে ইপিলেপসি ক্রিয়েট করে বা করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ। এছাড়া যে কারণ রয়েছে সেগুলো হলো অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম। অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রমের কারণে ইপিলেপসি ক্রিয়েট করতে পারে। অতিরিক্ত ইন্দ্রিয় সেবা বা অতিরিক্ত নারী সম্ভোগ, এটিও কিন্তু ইপিলেপসি হওয়ার একটি অন্যতম কারণ। হস্তমৈথুন এবং নেশাজনিত কারণে, যদি কেউ অতিরিক্ত হস্তমৈথুন করে, অতিরিক্ত নেশা করে, অতিরিক্ত নারী সম্ভোগ করে, বা অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করে, তাহলে তার মধ্যে ইপিলেপসি বা মৃগী এই সমস্যা ক্রিয়েট করতে পারে। সম্মানিত স্টুডেন্টস, অডিয়েন্স যারা আছেন, ভালো করে বুঝতে হবে। আমরা এতক্ষণ আলোচনা করলাম মৃগী কি জিনিস, তার ডেফিনেশন কি, তার ক্লাসিফিকেশন কি, এবং তার এটিওলজি কি। এখন জানবো সিমটমস কি। আমরা এখন সিমটমস নিয়ে কথা বলবো। মৃগী রোগের সিমটমস, অর্থাৎ লক্ষণ কি কি। যেমন এই রোগীর যত উপসর্গ আছে, সব উপসর্গ যদি ঠান্ডা না হয় বা প্রশমিত না হয় বা না সারে, তখন রোগী কি করে, ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পরে যখন ঘুম ভাঙে, তখন সে সুস্থতা বোধ করে। এই রোগীগুলো, এপিলেপসি রোগীগুলো অনেক সময় দেখা গেছে যে অসাড়ে পায়খানা প্রস্রাব হয়ে যায়, রুগী টের পায় না। অসাড়ে হয়, ফ্রিকোয়েন্ট, হ্যাঁ, বারবার হয় কিন্তু অসাড়ে হয়, বা একবার হলেও সেটা অসাড়ে হবে। জিহ্বায় কামড় লাগে, এই রুগীগুলোর জিহ্বায় কামড় পড়ে যায়। রোগীর মুখমণ্ডলের মুখ যেমন পাণ্ডু বর্ণ বা ফ্যাকাশে বর্ণ বা রক্ত বর্ণ ধারণ করে। এরপরে আক্ষেপ, রোগীর সর্বাঙ্গে তার আক্ষেপ হয়, খিঁচুনি হয়, খিঁচুনি দেখা দেয়। তার ঘাড়ে শক্ত বেঁকে যায়, হাতের আঙ্গুলিগুলি বেঁকে আসে, কুঞ্চিত হয়, বুক ধড়ফড় করে। ঠান্ডা ঘাম, ঠান্ডা ঘাম শরীর থেকে বের হয়। যে ঘামগুলো বের হবে সেগুলো কি হবে, ঠান্ডা, এবং শরীর থেকে এগুলো ঠান্ডা ঘাম বের হবে। তার মুখমণ্ডলে এক ধরনের বর্ণ বিবর্ণ হবে, এগুলো কিন্তু তার সিমটমের মধ্যে রয়েছে। এরপরে রোগী অচেতন হয়ে পড়ে, রোগী এক ধরনের শব্দ, গো গো করে শব্দ করবে। এরপর তার চোখ ঘুরতে থাকে, চোখ স্থির হয়ে যায়, চোখের যে তারকা আছে সেটা উপরের দিকে উঠে যায়। এরকম করে তার কিছু লক্ষণ আমরা দেখতে পাই। রোগীর মাথায় ব্যথা হয়, বেদনা হয়, চোখের সম্মুখে দেখা যায় আলো, বিদ্যুতের মতো আলো দর্পণ দেখতে পাই, মাথা ঘুরে, রোগীর হার্টের স্পন্দন থাকে, হৃদস্পন্দন হয়, কানে ভোঁ ভোঁ শব্দ করবে, অস্থিরতা বোধ করবে রোগী। কে কোন রোগী? এই ইপিলেপসি রোগীরা। মাথায় ভারবোধ হবে, মুখে রক্তহীন থাকবে। এই লক্ষণগুলি ইপিলেপসি রোগীদের মধ্যে ক্রিয়েট করবে। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানবো যে এই মৃগী রোগের ডায়াগনোসিস কেমন হবে। মৃগী রোগের ডায়াগনোসিস আমরা কি দেখলে বুঝবো তার মৃগী হয়েছে। এতক্ষণ তো এটিওলজি জানলাম, কারণ জানলাম। এখন একজন ডাক্তার হিসেবে, ফিজিশিয়ান হিসেবে আমাদের তো বুঝতে হবে আমরা ডায়াগনোসিস করবো কিভাবে। তার মধ্যে মৃগী হয়েছে, ডায়াগনোসিস করতে হবে না? করতে হবে। এবং রোগী হঠাৎ করে বেহুশ হয়ে পড়বে, অজ্ঞান হয়ে পড়বে, এগুলো ডায়াগনোসিস। রোগীর চোখের যে মনি আছে, মনি বলি আমরা বা তারকা বলি, সেগুলি অসমান থাকবে, অসমান হয়ে যাবে। চোখের যে মনি বা তারকা উপরের দিকে উঠে যাবে, মুখ দিয়ে ফেনা ফেনা মতো গেজা বের হবে, ব্লাড প্রেশার বেশি থাকবে, মুখমণ্ডল এবং অন্যান্য অঙ্গের স্পন্দন, আক্ষেপ, এবং আক্ষেপকালে মুখ যখন আক্ষেপ হবে, খিঁচুনি হবে, তখন মুখ বেঁকে যাবে। এগুলি দেখলে আমরা বুঝবো রোগীর
এপিলেপসি হয়েছে এবং এটাতে ডায়াগনোসিস। এখন হোমিওপ্যাথিক সিস্টেমে রোগীর ডায়াগনোসিস দেখলাম আমরা এতক্ষণ, সরি আমি তো স্লাইডটা চেঞ্জ করি নাই এতক্ষণ। তাহলে আমরা দেখলাম কি রোগীর ডায়াগনোসিস অফ এপিলেপসি। হঠাৎ বেহুশ হয়ে পড়বে, চোখের তারকা বা মনি অসমান হবে, উপরের দিকে উঠে যাবে, মুখ দিয়ে ফেনা বের হবে, ব্লাড প্রেশার বেশি থাকবে এবং মুখমণ্ডল এবং অন্যান্য অঙ্গের স্পন্দন আক্ষেপ হবে, মুখমণ্ডল বেঁকে যাবে। এগুলো হচ্ছে ডায়াগনোসিস। এখন হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি? এই হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো, হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট নিয়ে। এখন রুগী যখন ফিট হবে তখন রুগীকে নরম বিছানা দিতে হবে এবং সেখানে যেন আঘাত না লাগে, কেটে না যায়, এগুলো খেয়াল রাখতে হবে। রুগী যদি কনভালশনের সময় দাঁত লাগে, জিভ কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, সেজন্য এক্সট্রা পদক্ষেপ নিতে হবে। রোগ যখন আক্রমণ হবে তখন এমিল নাইট মাদার টিংসের 5 থেকে 7 ফোঁটা রুমাল এলে 5-7 ফোঁটা ঢেলে দিয়ে নাকের কাছে ধরলে খিঁচুনির উপকার হবে, খিঁচুনি কমে আসবে। মুক্ত বাতাসে বেড়ানো ভালো এই রোগীরা। মানসিক চিন্তা, মানসিক পরিশ্রমের কাজে নিযুক্ত থাকবে না রুগী, মানসিক পরিশ্রমের কাজে থাকবে না রুগী, একদম থাকবে না। এবং স্ত্রী সহবাস ওই দিনগুলোতে বর্জনীয়, তাৎক্ষণিকভাবে স্ত্রী সহবাস কি বর্জনীয় কিছুদিন। রুগী হট ফুড, স্পাইসি ফুড এবং হেভি ফুড গুলো খাবে না। রোগীর মধ্যে ভিটামিন জাতীয় খাবার খেতে দিতে হবে, যেমন শাকসবজি, নিরামিষ, ডাল, ভাত, হ্যাঁ এগুলো, মান কচু, মোসা, কলার মোসা, ডুমুর, এগুলো খেতে দিতে হবে। সাধারণত স্বাস্থ্যোন্নতির জন্য কি করতে হবে? পুষ্টিকর খাদ্য খাদ্য দিতে হবে, এগুলো এই রোগীদের দিতে হবে। আর হোমিওপ্যাথিক কয়েকটি মেডিসিন বলবো, লক্ষণ সাদৃশ্য হিসেবে প্রয়োগ করতে পারি, যেমন কুপ্রাম মেটালিকাম। রোগী অত্যন্ত খিঁচুনি এবং মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করে, দাঁত লেগে আসে, মুখ দিয়ে ফেনা ওঠে, গা বমি বমি হয়, এগুলো থাকলে কুপ্রাম মেটালিকাম খুব ভালো মেডিসিন। এরপরে সাইকিউটা ভিরোসা আরেকটা ভালো মেডিসিন। সে ধনুকের মতো বেঁকে আসে শরীর, বিউফুরানা হস্তমৈথুন জনিত কারণে হলে বিউফুরানা দিতে হবে। পুরাতন মৃগী রোগের পক্ষে উপকারী। এবেসিনথিয়াম মৃদু প্রকৃতির মৃগী, সামান্য মৃগী হইলে এবেসিনথিয়াম। ট্যারেন্টুলা হিস, এটা রোগীর ঘন ঘন ফিট হয়, রক্তহীনতা সহ রোগ, এগুলো থাকলে ট্যারেন্টুলা হিস। তাহলে আমরা কয়টা মেডিসিন জানলাম হচ্ছে কুপ্রাম মেটালিকাম, সাইকিউটা ভিরোসা, বিউফুরানা, এবিসিনথিয়াম, ট্যারেন্টুলা হিস। এছাড়া আরো লক্ষণ অনুসারে যে মেডিসিন গুলো আসতে পারে, যেমন তার মধ্যে আসতে পারে থায়োসিয়ামাস নাইজার, কস্টিকাম, ক্যানাবিস ইন্ডিকা। এই মেডিসিন গুলো খুব ভালো মানের মেডিসিন। অ্যাসিড হাইড্রো, স্টানাম মেটালিকা, স্টানাম, প্লাম্বাম মেটালিকাম, স্ট্রামোনিয়াম, আর্টিমিশিয়া ভালগারিস, হায়োসিয়ামাস, আর্জেন্টাম নাইট, কস্টিকাম, বেলেডোনা, এগুলো কিন্তু লক্ষণ সাদৃশ্যে প্রয়োগ করা যাবে। তাহলে আমরা হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট জানলাম, তাহলে আমরা অনেকগুলো জিনিস জানলাম। এই এপিলেপসির সংজ্ঞা কি, তার কারণগুলো কি, তার এটিওলজি কি, তার ক্লাসিফিকেশন কি, এটিওলজি কি, তার ডায়াগনোসিস কি, এবং তার সিমটমস কি, এবং তার হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি, এগুলো জানলাম। এখন আমরা জানবো নতুন আরেকটি টপিক, সেটা হচ্ছে ফেসিয়াল পালসি। সম্মানিত উপস্থিতি, আমরা ফেসিয়াল পালসি আজকে পড়ে আজকে আমাদের ক্লাসের ইতি ঘটবে। দুইটা টপিক ছিল, একটা হচ্ছে এপিলেপসি, আর একটা ছিল ফেসিয়াল পালসি। এখন আলোচনা হবে ফেসিয়াল পালসি নিয়ে। সম্মানিত উপস্থিতি, এখন আলোচনা করবো ফেসিয়াল পালসি নিয়ে। জানতে হবে প্রথমে যে আমরা জানবো যে ফেসিয়াল পালসি মূলত কি জিনিস, এর ডেফিনেশনটা কি। আমাদের শরীরে অনেকগুলো নার্ভ আছে, তার মধ্যে যে সপ্তম বা সেভেন্থ যে নার্ভ আছে সেটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। এই ফেসিয়াল নার্ভ যদি আক্রান্ত হয়
বা আঘাত লাগে বা চাপ লাগে, সেক্ষেত্রে মস্তিষ্ক বিকৃতির জন্য স্নায়ুমণ্ডলের এক ধরনের আহ, সমস্যা দেখা দেয়। ফলে মুখমণ্ডল মানে মুখের একদিকে বা উভয় দিকে অবশ হয়ে যেতে পারে। এই যে সপ্তম নার্ভের যে ইমব্যালেন্স, সপ্তম নার্ভের যে ইনজুর্ড হওয়া, সপ্তম নার্ভের যে সেভেন্থ নার্ভের ফেসিয়াল নার্ভের যে আহ, অসুস্থ হয়ে পড়ার কারণে যে মুখের রোগীর মুখের এক পাশ হতে পারে বা উভয় পাশে যে অবশ হয়ে যায়, ঢিলা হয়ে যায়, বেঁকে যায়, এই যে অবশ হয়ে যাওয়াকে মূলত ফেসিয়াল পালসি বা মুখমণ্ডলের পক্ষাঘাত বলে। আমি আগেই বলি ফেসিয়াল পালস মানে, ফেসিয়াল মানে তো মুখমণ্ডল, পালসি বলতে এখানে পক্ষাঘাত, ফেসিয়াল পালসি এটা বলছে। এবং এই রোগটি কিন্তু ফেসিয়াল নার্ভ থেকে আসছে, এবং যে নার্ভটা সেভেন্থ নার্ভ, এই নার্ভের বিকৃতির কারণে, সেটা হতে পারে আঘাত লাগার কারণে, চাপ লাগার কারণে, বিভিন্ন কারণে হতে পারে, মস্তিষ্কের প্রবলেম দেখা দেয় এবং সেখান থেকে মুখের মধ্যে এই ইফেক্টটি আসে, এবং এটিকে মূলত বলছি আমরা ফেসিয়াল পালস। এখন এর কারণগুলো কি কি? ফেসিয়াল পালস আর এমনি এমনি হবে না, তার তো কিছু কারণ থাকতে হবে না। এই ফেসিয়াল পালসের কিছু তো কারণ থাকবে অবশ্যই, এমনি এমনি তো আসবে না। কি কারণ? যদি মেনিনজাইটিস হয়, মেনিনজাইটিস, যদি কি হয়, মেনিনজাইটিস, আমরা মেনিনজাইটিস সম্পর্কে আগে মনে হয় জেনেছি। হ্যাঁ, এটি হচ্ছে মস্তিষ্কের, আমাদের ব্রেনের যে ব্রেনের একটি রোগ মেনিনজাইটিস। মেনিনজাইটিস বলতে এখানে কিছু ব্যাকটেরিয়াল এফেকশন রয়েছে। মস্তিষ্কে যে কভারিংটা আছে এটাকে বলা হয় মেনিনজেস। এই কাভারিং এ যদি কোনো ব্যাকটেরিয়াল ইফেক্ট হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলি মেনিনজাইটিস। এই যদি মেনিনজাইটিস হয় তাহলে ফেসিয়াল পালসি দেখা দেয়ার দিতে পারে। এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে। যদি আমাদের কানে কোনো, মধ্য কানে কোনো সমস্যা থাকে, ইনফ্লামেশন থাকে, তাহলে এই ফেসিয়াল পালস হতে পারে। গলায় যদি কোনো ক্ষত থাকে, বা সর্বোপরি কোনো উপদংশ, শরীরে যদি কোনো উপদংশ থাকে, সিভিলিটি কন্ডিশন স্ট্রং থাকে বা গনোরিয়াল কন্ডিশন থাকে, তাহলে কিন্তু এই ফেসিয়াল পালস হতে পারে। শিশুদের কানের উপরে আঘাত লাগলে এটা হতে পারে। শিশুদের জন্মগ্রহণকালে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহারের কারণে স্নায়ুতে আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে ফেসিয়াল পালস হতে পারে। এরপরে সেভেন ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভ, এখানে আঘাত লাগলে এটা হতে পারে। এরপরে মধ্য বয়সে হতে পারে, বিশেষ করে মদ পান যারা করে, মদে আসক্ত যারা, বাত রোগগ্রস্ত ব্যক্তিরা কিন্তু এই পীড়ায় বেশি আক্রান্ত হয়, মানে এই রোগে বেশি আক্রান্ত হয়। তাহলে আমরা জানলাম যে কোন কোন কারণে হয় ফেসিয়াল পালস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি রোগ, খুবই গুরুত্বপূর্ণ রোগ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন জানবো যে ফেসিয়াল পালসি সিমটমস গুলো কি কি, এবং তারপরে হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট জেনে আমরা মূলত ক্লাসটা শেষ করব আজকে। তো ফেসিয়াল পালসির যে সিমটমস গুলো হচ্ছে, মুখের একদিকে পেশিসমূহ আক্রান্ত হতে পারে, আবার উভয় পাশেও হতে পারে। যদি একদিকে হয় সেক্ষেত্রে মুখের চেহারা বিকৃতি পরিবর্তন ঘটবে। আক্রান্ত দিকে মুখের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাবে, আমি আগেই বলেছি। হ্যাঁ, এবং সেদিকে সে যদি তার অবশ হয়ে যায়, চিবাইতে পারবে না, সে মুখে কোনো খাদ্যদ্রব্য দিলে ওই দিকে চলে যাবে, সে চিবাতে পারবে না, অবশ থাকবে, এক প্রকার প্যারালাইজড হয়ে যাবে।
এবং তার টোটাল একটা ফেসের প্রবলেম দেখা দেবে এক সাইডে, অথবা উভয় পাশে, হয়তো উভয় পাশে হবে, ম্যাক্সিমাম এক সাইডেই হয়। চোখ দিয়ে পানি পড়বে, এরকম হতে পারে। সে মুখ দিয়ে লালা আসতে পারে, এই রোগীগুলো। এইগুলো থাকলে আমরা দেখবো যে রোগীর বুঝবো যে ফেসিয়াল পালসি হয়েছে। হুম, এগুলো স্ট্রং তার সিমটমস। এখন আমরা জানবো যে এই ফেসিয়াল পালসের হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি হতে পারে। ফেসিয়াল পালসের যে হোমিওপ্যাথিক যে ম্যানেজমেন্ট, এটা কি হতে পারে, এবং আমরা হোমিওপ্যাথিক ম্যানেজমেন্ট কি করে আজকে আমাদের ক্লাসের ইতি ঘটবে। তো প্রথমে যদি বলবো যে এই রোগগুলো ধাতু প্রকৃতির উপরে, অর্থাৎ মায়োজোমেটিক কনসেপ্টের উপরে ট্রিটমেন্ট করলে ব্যাক কাম ব্যাক করার সম্ভাবনা রয়েছে, এবং আরোগ্য হয়। এটি কিউরেবল একটি ডিজিজ। হ্যাঁ, যদি মায়োজোমেটিক কনসেপ্টে ট্রিটমেন্ট করা হয়, সরিক, সিফিলিটিক, সাইকোটিক এবং টিউবারকুলার, এগুলো যদি বুঝে শুনে ট্রিটমেন্ট করা হয়, তাহলে আমরা বলবো যে এই হোমিওপ্যাথি কনসেপ্টে এই ফেসিয়াল পালসি আরোগ্যযোগ্য। যদি মুখমণ্ডল যদি উত্তাপ অবস্থা হয় পরে, তো সেক্ষেত্রে এই মুখমণ্ডলের পক্ষাঘাতে যে প্রথম অবস্থায় উত্তাপ, একটা হালকা তাপ দিতে হয়, উত্তাপ প্রয়োগ করতে, পরে আস্তে আস্তে সেটা এখানে কিছু মেসেজ করে সেগুলো আবার ঠিক করে নিতে হয়। হ্যাঁ, সেখানে সামান্য পরিমাণ ইলেকট্রিক হিট দেওয়া যেতে পারে, সামান্য পরিমাণে, এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত। এক্ষেত্রে রোগীর পুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত। তো এক্ষেত্রে আমরা যে মেডিসিন গুলো প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস। হ্যাঁ, হঠাৎ ঠান্ডা লাগলে এই সমস্যা দেখা দিতে পারে, অ্যাকোনাইট দিতে হবে। কস্টিকাম, কস্টিকাম খুবই মারাত্মক একটি মেডিসিন। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করতে পারে মুখের ও জিভের পক্ষাঘাত। হ্যাঁ, খুব ভালো কাজ করে। নাক্স ভূমিকা। হ্যাঁ, তারপর হচ্ছে কেলিকোলোরিকাম। হ্যাঁ, গ্রাফাইটিস, এগুলো খুব ভালো মেডিসিন। এছাড়াও যে মেডিসিন রয়েছে সেগুলো হচ্ছে রুটা, পপুলাস ইন্ডিকা, স্টারনাম, ব্যারাটাকার, এগুলো উপকারী। ল্যাকেসিস, ওপিয়াম, রাস্টক, সিকেলিকর, এই মেডিসিন গুলো খুবই ভালো মানের মেডিসিন। আজকে এই দুইটা ডিজিজ নিয়ে আমরা আলোচনা করলাম। তো পরবর্তীতে আলোচনা করলাম হচ্ছে ফেসিয়াল পালস নিয়ে, এবং প্রথমে আলোচনা করছি, আমরা কি আলোচনা করছি ওটা, ইপিলেপসি নিয়ে। তো এই দুইটা বিষয় আমরা একটু বারবার এই ভিডিও গুলো বা এই অডিও গুলো দেখবো, শুনবো, পড়বো, বুঝবো, নিজেরাও স্টাডি করব। তাহলে আমাদের এটার বুঝতে সুবিধা হবে। তো আজকে ক্লাসটা এখানে এ পর্যন্তই। যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। যদি কেউ থাকেন তাহলে এখন আমরা প্রশ্ন উত্তর পর্ব যেতে পারি। আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করব। এখন প্রশ্ন উত্তর পর্ব হতে পারে। কেউ কি আছেন প্রশ্ন উত্তর পর্বে অ্যাটেন্ড করবেন? আর কোনো কোশ্চেন আছে কিনা? কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ক্লাসটা কেমন হয়েছে? জি স্যার, ভালো হয়েছে স্যার।